গোল থালার মতন উজ্জ্বল চাঁদ মধ্য আকাশে। মায়াবী জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে জমিদার বাড়ির সংলগ্ন বড় বিলের জল। এই আপাত শান্ত বিলের ধারেই আজ দাঁড়িয়ে রয়েছেন জমিদার পত্নী পদ্মা। চোখের জল এই বিলের জলে মিশে যাচ্ছে। প্রতিচ্ছবিটা ঝাপসা। সুখী গৃহকোণের স্বপ্নে আমি বিভোর হয়েছিলাম, বাবা মায়ের কথা রেখেছিলাম, কিন্তু আজ আমার প্রতিচ্ছবিতেও যেন এক বন্দির ছায়া। ভাগ্য, তুই কেমন পরিহাস করলি রে। গভীর রাত, আর দেরি করা উচিত নয়। নিজেকে সামলে নিয়ে পদ্মা অতি সন্তর্পণে প্রবেশ করেন জমিদার বাড়ির মূল দরজায়। দাঁড়িয়ে আছেন স্বয়ং জমিদার বাবু। তার চোখে শীতল কাঠিন্য। এত রাতে বাইরের হাওয়া খেয়ে আসা হলো, চুপচাপ ঘরে যাও, আর এই মুখ নিয়ে যেন কাল আমার সামনে দাঁড়িও না। আসছি। পদ্মা ভয় সিটিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। জমিদার বাবুর প্রতি তার ভয় আজ নতুন নয়। এ যেন এক অভিশাপের চাবুক, যা নিত্যদিন তার জীবনে আঘাত হেনে চলেছে। সেই রাত ছিল পূর্ণিমার, কিন্তু পদ্মার জীবনে ছিল গভীর আমাবস্যা। জমিদার বাবুর বাড়ির কাছের ঝি বুড়ি তখন পুকুর পাড়ে বাসন ধুতে এসেছে। ধো ধো, সারাদিন শুধু ধো। আরে কাল রাতেও তো বউরানীকে দেখলাম বড্ড মন খারাপ করে ঠুকতে। বড় দুঃখী মেয়েটা। এ কি কি ভাসছে জলে? হ্যাঁ, শাড়ির আঁচল, মুখটা। ও মা গো, এ তো বৌমণি। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ওরে বাবা, জমিদার মশাই, ছোট বৌমণি মরে গেছে, বিলে ভাসছে। পদ্মা, ও পদ্মা, কি করলে তুমি? আমায় একা ফেলে চলে গেলে? এই ঘটনা কেটে গেছে প্রায় 15টা দিন। জমিদার বাবু এখন তার বৈঠকখানায় বিলের মাছ ধরার কাজের তদারকি করছেন রতন আর শম্ভু জেলের সাথে। পদ্মার স্মৃতি তার মনে নেই, আছে কেবল তার ব্যবসার হিসেব। দেখো, সমস্ত মাছ আজ রাতেই ধরে ফেলতে হবে। ভালো করে বেছে আলাদা আলাদা করে রাখবে। ভোরের আলোর আগেই যেন মাছগুলো আমার আড়তে পৌঁছয়। সব দায়িত্ব তোমাদের দুজনের। কোথাও যেন কোনো গলদ না থাকে। হ্যাঁ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে পেট ভরে খাইয়া ফেলবো, সারা রাত মাছ ধরবো। গ্যা ওই ভোরের দিকে আলাদা করে ফেলবো। হ্যাঁ, কিরে শম্ভু, এই পারবি তো? পারবো না কেন বাবু, এবার তো মাছ একটু বেশি হয়েছে, কিন্তু আমরা দুজনেই তো বরাবর এই কাজটাই করে আসছি। দুজনের কাজ একা তো আর করবে না। জি, তবে বাবু, কাজ যখন বেশি, এবার কিন্তু আমাদের মজুরিটা একটু বেশি দিতে হবে গা। হ্যাঁ রে বাবা, দেবো। আগের বারের কাজের টাকাও তো কাল ভোরেই সব মিটিয়ে দেবো। ওটা নিয়ে তোদের ভাবতে হবে না। শুধু দেখিস বিলে যেন একটাও মাছ না থাকে, সব যেন ধরা হয়ে যায়। লোভের বীজ মুনে দিয়ে রতন আর শম্ভু মাথা নেড়ে জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। বিলের ধারে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। অমাবস্যার রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার, যেন আকাশের সমস্ত আলো শুষে নিয়েছে বিলের কালো জল। রতন আর শম্ভু রাতের খাবার খেয়ে 2 হাতে জাল আর বড় বড় হাঁড়ি নিয়ে বিলের ধারে এসে পৌঁছল। এই যাক রতন, বিলের জলটা আজ যেন একটু বেশি কালো দেখাচ্ছে না? হ্যাঁ, গত পূর্ণিমায় জলটা কি চকচক করছিল বল? জল না। আরে বুকা, ওইটা ছিল পূর্ণিমা আর এটা হলো আমাবস্যা। হ্যাঁ, তাড়াতাড়ি চল, নাতে হবে গা। ভালোই কাজটা সাইডে নিতে পারলে ভালো টাকা পাবো। দাঁড়া, বিড়িটা খেয়ে নি।
গাটা একটু গরম করে নি, তারপর নামবো। এবার বড্ড ঠান্ডা। কিছুক্ষণ পর দুজনেই মাছ ধরার জন্য জলে নামল। কাজ শুরু হতেই শম্ভু হঠাৎ তার পিছনে একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস অনুভব করল। বিলের জল আর রাত্রের হাওয়া যেন সহসা জমে গেল। রে, এই তুই আমার পিছনে কি করছিস রে? পুকুরের ওই পারে যাবি না? শম্ভু কথাটা শেষ না করতেই দূর থেকে রতনের আওয়াজ শুনে চমকে উঠল। রতন তো দূরে। দূর, এদিক পানে আসিস কেন? হ্যাঁ, ওইখানে দাঁড়া, টান দে জালে। এদিকে চলে আসছে। এইদিকে চলে এলে মাছ ধরবো কেমনে আমি? আমি তো এখানেই আছি। শম্ভু আর কোনো আওয়াজ শুনতে পেল না। সে দেখল অন্ধকারে তারই সামনে জলের মাঝে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়ামূর্তি। এই কি রে? আরে তুই তুই এখানে কি করছিস? আরে আমি যে বললাম ওইদিকে। সেই কালো ছায়ামূর্তিটি আস্তে আস্তে রতনের দিকে এগিয়ে আসে। রতন এবার বুঝতে পারে এটি কোনো পুরুষ নয়, এ একজন মহিলা। তার শরীরে গয়না যেন অন্ধকারেও চকচক করছে। কে কে আপনি? আপনি কেডা? ভালো করে দেখতেই রতনের চোখ কপালে উঠল। এ যে ছোট বৌমনি, পদ্মা। ছোট ছোট বৌমনি, ছোট বৌমনি, আপনি 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 এইখানে এখানে কি করে? মানে আপনি তো ওই ওই হ্যাঁ রে, আমি তো মারা গেছি। এই বিলের জলে ডুবে মারা গেছি। না 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 না। খুব লোভ, তাই না? এত লোভ কি ভালো? এই দেখ, আমার গা ভর্তি গয়না, নিবি? না 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 না। কি, তোরা শাস্তি পাবি না? তোদের এমনি এমনি আমি ছেড়ে দেব? তা তো কখনোই হবে না। পদ্মা আস্তে আস্তে রতনের দিকে এগিয়ে যায়। পদ্মার শান্ত সাদা দুই চোখ দেখে রতন ভয় চিৎকার করে ওঠে। সে বিলের ওপারে সাঁতার দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। পালাচ্ছিস? পদ্মা তার হাতটা চেপে ধরে আর জলের মধ্যে টেনে নেয়। রতন জেলে সাঁতার জানে। সে অনেক চেষ্টা করে, সাঁতরে ওঠার চেষ্টা করে, কিন্তু ওই বৈশাচিক শক্তির কাছে হেরে যায়। আস্তে আস্তে জলের পতলে ডুবে যায়। বিলের অন্য ধারে তখনও দাঁড়িয়ে ছিল শম্ভু। রতনের কোনো সাড়া শব্দ না পেয়ে সে অস্থির হয়ে ওঠে। রে, কি হলো বলতো? আরে আর কত সময় লাগবে? একটু বল, টান দিয়ে এবার। হঠাৎ শম্ভু লক্ষ্য করে তার সামনে জলের বুদবুদ উঠছে। ভালো করে দেখার পর সে দেখে আস্তে আস্তে একটা মাথা জল থেকে ভেসে উঠেছে। পদ্মার মুখ। শম্ভু ভয় চিৎকার করে ওঠে। ওটা বৌমনি, তুমি? হ্যাঁ, আমি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো শুধু জমিদার বাবুর হুকুমে কাজ করেছি। আমি তো শুধু আমাকে ছেড়ে দাও। তোমাকে তো আমি দাদা বলতাম শম্ভুদা। আমার তো কিছু করার ছিল না। আমার তো জমিদার বাবুর গোলাম, বলো। আমার মনে আছে, সব মনে আছে। ওই যে সিগারেটের ছ্যাঁকা, আমি কখনো ভুলবো না। আর আমি কাউকে বলতেও দেব না, কাউকে না। রতন, রতন, রতন। তাকে কখন শেষ করে দিয়েছি তুই দেখবি, তার লাশটা দেখবি। সঙ্গে সঙ্গে শম্ভুর চোখের সামনে ভেসে ওঠে একটি লাশ। গোটা শরীরে কালো কালো ছোপ দাগ, পোড়ার দাগ। কিন্তু এই দাগ তো আগে ছিল না। শম্ভু ভয়ে চোখ বড় বড় করে। সঙ্গে সঙ্গে পদ্মা শম্ভুর গলা টিপে ধরে আর জলের মধ্যে ডুবিয়ে নেয়। জমিদার বাবুর এই বিলের জলের মাঝে এখন ঘাই মেরে ওঠে এক নারী। বিলের ধারে বসে সেই মহিলা, আরে এ তো পদ্মা, জল থেকে মাছ তুলছে আর গপ গপ করে সেই মাছ খেয়ে যাচ্ছে। কেউ বাঁচবে না, কেউ না।
জমিদার বাড়ির পাশে কুড়ে ঘরে থাকত সেই ঝি। হঠাৎ সে গোটা গায়ে তীব্র ব্যথা অনুভব করে। সে দেখে তার গোটা গায়ে ছোট ছোট কালো পোড়া দাগ চলে যাচ্ছে তার গা। কি হলো? উফ, ও কি জ্বালা! ঝি লক্ষ্য করে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। আস্তে আস্তে সে পদ্মার রূপে পরিবর্তিত হয়। বৌমণি, তুমি এখানে কি করে? আমি মারা গেছি, তাই তো? এবার যে তোমাদের পালা, একে একে সবাইকে শেষ করে দেব। আজ রাতে সবাইকে শেষ করব। কিন্তু আমি যে কিছু করিনি বৌমণি, সবই তো জমিদার বাবু করেছে। আমি তো শুধু আমি শুধু অন্যায় ঢাকার চেষ্টা করেছিস। আমাকে খুন করা হয়েছে, চোখ দিয়ে দেখেও তুই চুপ করে থেকেছিস। তুই একটা মেয়ে হয়ে আমার পাশে দাঁড়াসনি। আমি কতবার তোকে বলেছিলাম, মনে পড়ে? কিন্তু আমি তো জমিদার বাবু গোলাম। আমি কি করতে পারি বলো? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা? কাউকে ক্ষমা করব না। আর এই সব আমার অভিশাপের ফল। সবাই এর গায়ে হবে, সবার কাজ জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাজের ঝি দেখে তার গায়ে কালো ছোপ ছোপ দাগ, জ্বলে যাচ্ছে তার পুরো শরীর। পদ্মা এগিয়ে এসে ঝিয়ের গলা টিপে ধরে। নিঃশ্বাস নিতে পারে না, ছটফট করতে থাকে বুড়ি। সবাইকে শেষ করে দেবো, সবাইকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই পদ্মা ছিল এই গ্রামেরই হরিপদ চাষির মেয়ে, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। পদ্মা পাশের গ্রামের শ্যামল নামে এক ছেলেকে পছন্দ করত। তারা একে অপরকে ভালোবাসত, স্বপ্ন দেখেছিল একসাথে সংসার করার। কিন্তু জমিদার বাবুর চোখ ছিল পদ্মার ওপর। আপনার মেয়েকে আমার ঘরের বউ করতে চাই, আর এটাই আমার শেষ কথা। মা, মারে, তুই জমিদার বাবুরে বিয়ে কর, বিয়ে কর আমি বলতেছি, নয়তো তুই আমার মরা মুখ দেখবি। আরে জমিদার বাবু আমাদের দেবতা, উনি ছাড়া আমরা এই গ্রামে থাকতে পারতাম? তুই বল, হ্যাঁ থাকতে পারতাম? তুই ভাব মা, তোর কত ভালো করে বিয়ে হবে, সুখে থাকবি, অভাব তোকে ছুঁতেও পারবে না। তুই জমিদার বাবুকে বিয়ে করতে রাজি হয়ে যা মা, বিয়ে করতে রাজি হয়ে যা মা। পদ্মা বিয়ে করল জমিদার বাবুকে, কিন্তু বিয়ের পর থেকেই সে পেল জমিদার বাবুর আসল পরিচয়। কি ভেবেছিস তুই? হ্যাঁ, তোকে আমি বিয়ে করেছি ভালোবাসি বলে? একদম নয়। এই পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিসের ওপর শুধু আমার অধিকার, শুধু আমার। প্রতিদিন এই অত্যাচার চলত। চাবুকের মার, সিগারেটের ছ্যাঁকা, সব সহ্য করত পদ্মা। কেবল বাবা মায়ের অসম্মানের ভয়ে সে মুখ বুঝে পড়েছিল। তুমি চলে যাও শ্যামল, এখান থেকে চলে যাও। আমি বাবা মায়ের অসম্মান কিছুতেই করতে পারবো না। আমি চলে গেলে আমার মা বাবাকে লোকে ছি ছি করবে। তুমি যদি আমার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, নয়তো আমি এই ছেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। শ্যামল চলে যায়। সেই রাতেই চলে অকথ্য অত্যাচার। একসময় অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে পদ্মা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পদ্মা, এই পদ্মা, পদ্মা, এই কে কোথায় আছিস? ছুটে আয়। বৌমনি তো অজ্ঞান হয়ে গেছে দাদা বাবু, ডাক্তার ডাকুন। আপদ বিদায় হয়েছে। শম্ভু, রতন, তোরা দুজন আয়। জমিদার বাবু শম্ভু আর রতনকে ডাকলেন। তারা পদ্মার দেহটা নিয়ে গেল বিলের জলে ফেলে দিতে, আর সেখানেই ডুবে মারা গেল হরিপদর মেয়ে পদ্মা। বিলের ধারে বসে সব মাছ খেয়ে প্রেতাত্মা পদ্মা হাঁটতে থাকে নিজের বাড়ির উদ্দেশ্যে। একবার বাবা মাকে দেখতে চায়। গ্রামের মাঝখানে ছোট্ট কুড়ে ঘরের কাছে গিয়ে পদ্মা দরজায় কড়া নাড়ে। কে এলো বলো তো এত রাতে? বাবা, দরজা খোলো। এ কি? এ তো পদ্মার গলা। পদ্মা, পদ্মা এখানে কি করে? তাহলে কি আমার মেয়েটা ফিরলো নাকি? হ্যাঁ? পদ্মা আর অপেক্ষা করল না,
কড়া নেড়ে অপেক্ষা না করেই ঘরের ভেতর প্রবেশ করল। পদ্মার এই রূপ দেখে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। কান্না করছো কেন মা? আমি নাকি খুব সুখের সংসার করব? এই আমার সংসার দেখো মা, দেখো। মারে, মা তুই কেন আত্মহত্যা করলি? এত সুন্দর সংসার ছেড়ে কেন মা, কেন? তোমাদের কি মনে হয় আমি আত্মহত্যা করব? আমি তো মুখ বুজে সবই সহ্য করছিলাম, কিন্তু সেই রাতের অত্যাচার এত বেশি হয়ে যায় যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। হয়তো আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলে আমি বেঁচেও যেতাম, কিন্তু তোমাদের জামাই আমাকে মৃত ঘোষণা করে আমার দেহটা জলে ফেলে দেয়। আমি আমি ডুবে মারা যাই। কি 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 বলছিস মা? তার মানে জমিদার বাবু তোকে মেরেছে, তোকে খুন করেছে? প্রতিদিনের এই অকথ্য অত্যাচারের থেকে অনেক ভালো মৃত্যু। তবে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ওই জমিদারের যেন উপযুক্ত শাস্তি হয় মা, উপযুক্ত শাস্তি। সেটা আমি জানি, কিন্তু ওই জমিদারকে আমি ছাড়বো না। তোমাদের আমি সত্যিটা বলতে এলাম। ওই জমিদারের ভালো মানুষের পেছনে একটা শয়তান আছে। ভোরের আলো ফুটতেই আস্তে আস্তে পদ্মার শরীরটা বাতাসে মিলিয়ে যায়। ওদিকে জমিদার বাবুর বিলের ধারে মাছের জন্য যেতেই দেখেন ডোবার জলে ভেসে বেড়াচ্ছে দুটো মৃতদেহ, শম্ভু আর রতনের। তাদের মৃতদেহগুলো দেখে জমিদার বাবু চমকে ওঠে। গোটা শরীরে কালো কালো ছোপ ছোপ দাগ। আরে এই জলাতেই তো কিছুদিন আগে পদ্ম ডুবে মারা গেল। এসব মনে হয় পদ্মেরই কাজ। আরে তা ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। পদ্মা বোধহয় ফিরে এসেছে, কিন্তু ও এদের কেন মারলো বলতো? হ্যাঁ, আর দেখ 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 বিলের আশেপাশে কেমন মাছের কাঁটা পড়ে আছে। এত মাছ একমাত্র কোনো পৈশাচিক শক্তি খেতে পারে। হঠাৎ করে জমিদার বাবু ঝিয়ের বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে সবাই সেখানে গিয়েও দেখতে পেল ঝিয়ের মৃতদেহ। সকলে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। আরে একটা জিনিস লক্ষ্য করেছিস? হ্যাঁ, তিনজনের গায়ে কেমন কালো কালো পোড়া পোড়া দাগ। এই দেখ, এটা তো যেন কোথায় একটা দেখেছি। আরে এটা এটা তো পদ্মার গায়ে ছিল। মৃতদেহ যখন জলে পচে ভেসে উঠেছিল তখন ওর গায়ে এইরকম কালো পোড়া পোড়া দাগ ছিল। গ্রামের লোকের মুখে প্রচার হয়ে গেল পদ্মার প্রেতাত্মা হয়ে যাবার কথা। সবাই ভয়ে ভয়ে যে যার বাড়ি চলে গেল। জমিদার বাবু একা বাড়িতে পড়ে রইলেন। না না না, এটা এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না। কোনো অশিক্ষিত এরকম দাগ পদ্মার শরীরে আমি দিয়েছিলাম। এটা 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 তো সিগারেটের ছ্যাঁকার দাগ। আমার মনের ভুল, আমার মনের ভুল। পদ্মা কি করে ফিরে আসবে? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাত হতেই গ্রামবাসীরা ঘরে খিল লাগিয়ে বসে থাকতে শুরু করল। বিলের জলে এক প্রকাণ্ড ঘূর্ণি তৈরি হলো। আস্তে আস্তে সেখান থেকে উঠতে শুরু করলো এক মহিলা। ভয়ঙ্কর তার চেহারা, শান্ত তার দুই চোখে। হঠাৎ করে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। আস্তে আস্তে এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। না, কাল সকালেই তান্ত্রিক। জমিদার বাবু হঠাৎ তার গায়ে এক তীব্র জ্বালা অনুভব করেন। তিনি বুঝতে পারেন তাকে কেউ ছ্যাঁকা দিচ্ছে, যেন সিগারেটের ছ্যাঁকা। হঠাৎ করে আলো ফিরে আসে। জমিদার বাবুর গোটা গায়ে কালো কালো দাগ। তিনি চমকে যান। হঠাৎই পিছন দিক থেকে শুনতে পান, কেমন কষ্ট, এরকম তিলে তিলে কষ্ট আমাকে দিতে। কে কে তুমি? তুমি এখানে কি করে? তোমাকে তো আমি... হ্যাঁ শয়তান, তুই আমাকে মেরে ফেলেছিস, ওই বিলে ফেলে দিয়েছিস। তুই আমাকে যা কষ্ট দিয়েছিস আমি তোকে সব ফিরিয়ে দেব, সুদে আসলে। এত তাড়াতাড়ি ভয় পেলে হবে? তুই আমাকে যা কষ্ট দিয়েছিস সব যে তোকে ভোগ করতে হবে। আমার তো কোনো দোষ ছিল না, তবুও প্রত্যেক দিনের নির্যাতন আমি মুখ বুজে সহ্য করেছি। এবার তোর পালা। পদ্মা জমিদার বাবুর গলা টিপে ধরে আর এক হাত দিয়ে জমিদার বাবুকে এলোপাথারি মারতে শুরু করে। প্রত্যেকটা আঘাত যেন জমিদার বাবুর চাবুকের আঘাতের সমান। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে তোকে আমি ক্ষমা করব না।
ক্ষমা তাকে করে যে ভুল করে, যে ভুলের ক্ষমা হয়। তুই যা করেছিস শয়তান, সে ভুলের ক্ষমা নেই। আমি আমি বুঝতে পারিনি, আমি আমি- আমি বুঝতে বুঝতে পারিনি, আমি আমি কি বুঝতে পারিসনি শয়তান? তোর আজকে শেষ দিন। তোরও দেহটা ভাসবে ওই বিলের জলে, তাও আবার ছিন্ন ভিন্ন অবস্থায়। সকালবেলা জমিদার বাবুর মৃতদেহটা ভেসে থাকে বিলের জলে, যেন কেউ ছিঁড়ে খেয়েছে। গ্রামের সকলেই ভয় পেয়ে যায় তা দেখে, কিন্তু তাদের মধ্যে থেকে পদ্মার বাবা মায়ের মুখে আজ ফুটে ওঠে এক শান্ত হাসি। দিন পর আমার মেয়ে শান্তি পেয়েছে। আমার মেয়ে আজ শান্তিতে ঘুমাবে। হ্যাঁ গো হ্যাঁ, অভিশাপ মুক্ত হয়েছে। জমিদারের লোভ আর অত্যাচার আমাদের সব কেড়ে নিয়েছিল। আজ পদ্মাই তার শাস্তি দিল। আমার মেয়ের আত্মা আজ মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে। জমিদারের অভিশাপের বিল। আজ সেই বিলে শুধু ভেসে বেড়াচ্ছে জমিদার রতন, শম্ভু আর ঝিয়ের ছিন্ন ভিন্ন দেহ। আর দূর থেকে ভেসে আসছে এক পৈশাচিক হাসি, যা শুধু প্রতিশোধের তৃপ্তি। এই প্রতিশোধ শুধু পদ্মার নয়, এই প্রতিশোধ হলো সেই সকল নিগৃহীত আত্মার, যারা লোভী ও নিষ্ঠুর মানুষের হাতে অকালে প্রাণ হারায়।